আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটাল ব্রেইন। আমাদের ফ্রি কমপ্লিট এসইও কোর্স ইন বাংলা বিগিনার টু এক্সপার্ট এই সিরিজে বা এই কমপ্লিট কোর্সে এসইও কোর্সের আজ পঞ্চম ক্লাস। গত ক্লাসে আমরা কথা বলেছিলাম বিভিন্ন প্রকার এসইও, দ্যাট মিনস 3 কাইন্ডস অফ এসইও, 3 টাইপস অফ এসইও: ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। আজ আমরা কথা বলবো গুগলের অ্যালগরিদম সম্পর্কে, যে আপডেটগুলো রোল আউট হয়েছে বা বড় বড় আপডেট গুগলে প্রথম থেকে হয়ে আসছে, অনেক আগে থেকে 2011 সাল থেকে যে আপডেটগুলো হয়েছে। আমরা এসইও এক্সপার্ট অথবা ক্লায়েন্টের কাজ অথবা নিজের বিজনেস অথবা কোনো এসইও সম্পর্কে স্কিল বিল্ড আপ করার জন্য এই প্রাইমারি এবং বেসিক জিনিসগুলো আমাদের জানতেই হবে, যেটা গত ক্লাসে আমি একটু হিন্টস দিয়েছিলাম। যাই হোক, আমরা চলে যাই এসইও যে করার জন্য গুগল অ্যালগরিদম। আমরা মেইনলি আসলে গুগলকে, বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে, বাট গুগলকে মেইন সার্চ ইঞ্জিন হিসাবে আমরা ধরি, কারণ 93% ক্ষেত্রে কিন্তু গুগল এই সার্চে দখল করে আছে, আর অন্যান্যগুলো মাত্র 7 থেকে 9% দখল করে আছে সার্চের ক্ষেত্রে। তো যাই হোক, এর জন্য আমি বারে বারে গুগল গুগল করছি। আপনারা সার্চ ইঞ্জিন বলতে শুধু গুগলকে বুঝবেন না, ডাক ডাক গো আছে, বিং আছে, বা অন্য আরও অনেকগুলো আছে, ইয়াহু আছে। এক্ষেত্রে আজ আমরা গুগল অ্যালগরিদম এবং তাদের আপডেট সম্পর্কে কথা বলবো। প্রথমেই আমরা গুগল অ্যালগরিদম সম্পর্কে, অর্থাৎ যে বড় বড় অ্যালগরিদম আপডেটগুলো রোল আউট হয়েছে সেগুলো জানার আগে জাস্ট আমরা প্রাইমারিলি খুব অল্প সময় একটু জেনে নেব হোয়াট ইজ গুগল অ্যালগরিদম। তো গুগল অ্যালগরিদম হচ্ছে এক ধরনের গাণিতিক ফর্মুলা এবং রুলস সেট, যে রুলগুলো সেট করে দেওয়া হয়, সেই সেটগুলোর মধ্যেই মোটামুটি এমন কোনো সিস্টেম নিয়ে আসা হয় যে দেখা যাচ্ছে কখনো কন্টেন্ট আপডেট করতে হবে, ভালো করতে হবে, কখনো ট্রাস্ট বিল্ড করতে হবে, যে এই যে রুলগুলো তৈরি করা হয়, যে ফর্মুলাগুলো তৈরি করা হয়, এইগুলো মেইনলি গুগল অ্যালগরিদম। তো এছাড়াও একজন ওয়েবমাস্টার কোনো কন্টেন্ট পাবলিশ করলে তার কিওয়ার্ডগুলো কত নম্বর র্যাঙ্কে থাকবে এবং অ্যালগরিদম কতটুকু রেলেভেন্স কোয়ালিটি মেনটেন করে, অথরিটেটিভ এবং ইউজার এক্সপিরিয়েন্স কত ভালো, এইগুলো সব কিছু দেখে তার আর্টিকেলটা র্যাঙ্ক এবং তার কিওয়ার্ডগুলো র্যাঙ্ক হবে বা কত নম্বরে থাকবে, এগুলো সব কিছু মিলে গুগল অ্যালগরিদমের উপরে নির্ভর করে। তো চলুন গুগল অ্যালগরিদমের পরেরটা, ওয়াই গুগল আপডেটস অ্যালগরিদমস। গুগল অ্যালগরিদমস কেন আপডেট করা হয় এটা সম্পর্কে আমরা জানব। এটা মেইনলি অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমরা 4টা কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, যে 4টা মেইন কারণ এখানে দেওয়া আছে, যেটা হলো বেটার সার্চ রেজাল্ট দিতে। অর্থাৎ কোনো ইউজার যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে, গুগল তাদের টেকনিক এবং অ্যালগরিদমকে ইউজ করে ওই ইউজারের সবচেয়ে ক্লোজেস্ট যে সলিউশনটা আসে, সেই সলিউশনটা তার কাছে তুলে ধরে। এটাই হচ্ছে বেটার সার্চ রেজাল্ট। অর্থাৎ আমি কোনো একটা প্রবলেম নিয়ে সার্চ দিয়েছি, সেটা গুগল আগে অ্যানালাইজ করবে, সেটাকে সবচেয়ে ক্লোজেস্ট রেজাল্টটা আমার কাছে তুলে ধরবে। এর জন্য কিন্তু গুগল বা ইউটিউবে বা এই অ্যালগরিদমগুলো কিন্তু তারা ইউজ করে। এর জন্য আমরা আমাদের আসল সলিউশনগুলো খুব দ্রুতই পেয়ে যাই। তা না হলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কন্টেন্টের মধ্যে কেন আমাদের প্রয়োজনীয় যেগুলো দরকার সেগুলো কেন আসে, এই অ্যালগরিদম বা আপডেটের মাধ্যমে আসে। স্প্যামি বা লো কোয়ালিটি কন্টেন্ট ধরতে অনেকেই তো আসলে কন্টেন্ট পাবলিশ করে, যে গুগল থেকে ইনকাম করার জন্য, কেউ অ্যাডসেন্স থেকে ইনকাম করার জন্য কন্টেন্ট পাবলিশ করে, কেউ অ্যাফিলিয়েট থেকে ইনকাম করার জন্য কন্টেন্ট পাবলিশ করে, আরও অনেক ওয়ে আছে যেখান থেকে তারা কন্টেন্ট পাবলিশ। তো গুগল সবসময় কোয়ালিটি কন্টেন্টকে প্রায়োরিটি দেয়, স্প্যামে বা লো কোয়ালিটি কন্টেন্টকে গুগল সবসময় অ্যাভয়েড করে চলে এবং সেগুলো সামনে না নিয়ে আসার চেষ্টা করে। তো এটাও একটা কারণ। আর ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ কোনো ইউজার যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবে, সেটার এক্সপিরিয়েন্সটা যেন ভালো হয়,
খুব কাছাকাছি রেজাল্ট সহ দেখা যাচ্ছে মোবাইল ফ্রেন্ডলি হলো কিনা বা ট্যাব ফ্রেন্ডলি হলো কিনা, ডেস্কটপ ফ্রেন্ডলি হলো কিনা, এগুলো গুগল খুব ভালোভাবে চেক করে এবং সেই অনুযায়ী ওই যে 200+ র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে এগুলো পড়ে। তো গুগল আপডেট যখন করে, অ্যালগরিদম আপডেট করে, এগুলো মোটামুটি তার মধ্যে থাকে। আর ম্যানিপুলেশন বা অনেকেই আছে যারা খুব ভালো বোঝেন, তার কোড আর বিভিন্নভাবে ব্ল্যাক হ্যাট এসিও করতে পারে। তো সরি, ব্ল্যাক হ্যাট এসিও করতে হলে যে কোডার হতে হবে তা না, দেখা যায় কেউ পিবিএন লিঙ্ক ইউজ করলো, তো সে এটা আসলে গুগলের যে গাইডলাইন তার এগেনস্টে যায়। তো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক যারা ইউজ করে তারা কিন্তু প্রথম দিকে কাজ হতো 10, 11, 12 দিকে কাজ হতো, বাট এখন কিন্তু এগুলো কোনোভাবে গুগল কিন্তু অনেক সময় পেনাল্টি দেয় বা কিওয়ার্ড র্যাঙ্ক করা থেকে বিরত রাখে, অনেক ধরনের প্রবলেম হয়। তো বেটার সার্চ রেজাল্ট, স্প্যামি বা লো কোয়ালিটি কন্টেন্ট যেন না হয় সেদিকে গুগল নজর রাখে, ইউজার এক্সপিরিয়েন্স এবং ম্যানিপুলেশন যেন না হয় সেদিকে গুগল খেয়াল করে। তো এরপরে আমরা দেখব যে মেজর গুগল অ্যালগরিদম আপডেটস। কিছু কিছু অ্যালগরিদম যেগুলো আপডেট হয়েছে এবং গুগল রোল আউট করেছে, আমাদের এগুলো সম্পর্কে জানতেই হবে, আমাদের ধারণা থাকতে হবে। যদি এসইও সম্পর্কে আমরা জানতে চাই বা শিখতে চাই, তাহলে চলুন সেই জিনিসগুলোকে আমরা একটা একটা করে দেখি। ওকে, মেজর আপডেট প্রথমটা হচ্ছে পান্ডা আপডেট। পান্ডা আপডেটটা কি? এটা 2011 সালে গুগলের যখন মানে গুগলের প্রথম যে আপডেটটা হয়, গুগল তো আস্তে আস্তে ইভলভ হয়। তো 2011 সালে প্রথম একটা আপডেট নিয়ে আসে, সেই আপডেটটার নাম অ্যালগরিদম আপডেট করে, এটা হচ্ছে পান্ডা আপডেট। পান্ডা কিন্তু ওই পশুটার নাম না, বা পান্ডা এমন আসলে পান্ডার নামকরণটা কিভাবে হলো এটা আমরা আগে জানি, তারপরে পান্ডা আপডেট সম্পর্কে জানছি। পান্ডা ন্যাভনীথ পান্ডা নামক এক ভদ্রলোক ছিলেন, যিনি গুগলের ইঞ্জিনিয়ার ছিলেন এবং তিনি এই কোয়ালিটি স্কোরিং সিস্টেমটা চালু করেন বা তৈরি করেন। তো তার নাম অনুযায়ী, এই ন্যাভনীথ পান্ডার নাম অনুযায়ী এটা পান্ডা আপডেট করা হয়। তো পান্ডা আপডেটটা মোটামুটি একটা কন্টেন্ট কোয়ালিটি ডিটেক্টর, যে আমাদের কন্টেন্টটা কেমন কোয়ালিটি হয়েছে সেটা ডিটেক্ট করতে পারে এই পান্ডা আপডেটের মাধ্যমে। দ্যাট মিনস ওই যে তখন কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আপডেটের শিকার হয়েছিল এবং তারা যাদের কন্টেন্টগুলো লো কোয়ালিটি ছিল বা ডুপ্লিকেট ছিল বা থিন কন্টেন্ট ছিল, তারা কিন্তু এখানে অনেক বড় একটা ধরা খেয়েছেন। তো মজার ব্যাপার হলো, পান্ডা কন্টেন্ট দেখে সাইট ওয়াইড পেনাল্টি দিত। তো একটা পেজে যখন কোনো সাইট ওয়াইড যখন পেনাল্টি দিত, তখন একটা পেজের জন্য কিন্তু পুরো সাইটটা ক্ষতিগ্রস্ত হতো। এখন 2025 বা 2026 সাল আসতে যাচ্ছে, এখন যেমন গুগল অটোমেটেড সিস্টেম করে ফেলেছে বা অনেক ধরনের প্রবলেম হলে সেগুলো ইউজুয়ালি আমরা যদি সলভ করি বা ফিক্স করি, গুগল সঙ্গে সঙ্গে আমাদেরকে ছেড়ে দেয়। বাট তখনকার ছিল আসলে ওরকমভাবে করতো না। তো একটা পেজের জন্য পুরো সাইটটাই অনেক সময় ক্ষতিগ্রস্ত হতো। তো এই কন্টেন্ট কোয়ালিটি ডিটেক্টর যেটা পান্ডা আপডেট, এটা কিন্তু ওই সময়ের জন্য 2011 সালে যারা ওয়েবমাস্টার ছিলেন বা আর্টিকেল পাবলিশ করতেন, তাদের জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল। কারণ তারা দেখা যাচ্ছে আরও 5 বছর আগে থেকে যেভাবে আসছে সেইভাবে তারা করে আসছিলেন, বাট পরবর্তীতে যখন পান্ডা আপডেটটা হয় তখন খুবই একটা ধাক্কা খায়। আচ্ছা, এরপরে 2 নম্বর যেটা পেঙ্গুইন আপডেট। পান্ডা আপডেটের পরেই 1 বছর পরে আর একটা আপডেট দিয়ে দেওয়া হয়, সেটা হলো পেঙ্গুইন আপডেট। পেঙ্গুইন আপডেটটা কি? আমরা সংক্ষেপে বলতে পারি, পেঙ্গুইন আপডেটটা ছিল আসলে গুগলের একটা লিঙ্ক পুলিশটা কি, যে চোর বা যারা যদি অসাধু কাজ করে বা খারাপ কাজ করে তাদেরকে ধরতো, তাই না? এই লিঙ্ক পুলিশটা ছিল আসলে আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে এটা স্প্যামি ব্যাঙ্ক লিঙ্কস বা কিওয়ার্ড স্টাফিংয়ের জন্য কিন্তু এই পেঙ্গুইন আপডেটটা অনেক বেশি কাজ করত। এর জন্য আমাদের ফোকাস থাকতে হতো ক্লিন এবং ন্যাচারাল লিঙ্ক প্রোফাইলসের জন্য। আচ্ছা, পেঙ্গুইন আপডেটটা আরও স্পেসিফিক যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে বলতে পারি ব্যাকলিঙ্ক ফার্মিং, লিঙ্ক এক্সচেঞ্জ, পেইড লিঙ্ক, এইগুলো থেকে বিরত রাখার জন্য যারা এগুলো করতো 2011-12 দিকে, তো এগুলো প্রচুর পরিমাণে হতো। কারণ তারা যাই লিখতো না কেন মোটামুটি র্যাঙ্কে চলে আসতো। তখন কম্পিটিশানটাও এত বেশি ছিল না, তো পেইড লিঙ্ক বা এই ধরনের লিঙ্ক এক্সচেঞ্জটা অনেক বেশি ছিল এবং ব্যাকলিঙ্ক ফার্মিং করা হতো। তো এর জন্য গুগল ভেবে চিন্তে হয়তো
পান্ডার পরে পেঙ্গুইনটা নিয়ে আসা হয়, পেঙ্গুইন আপডেটটা নিয়ে আসে। তো এখানে একটা ফ্যাক্টর ছিল কি, যে পেঙ্গুইন শুরুতে কিন্তু ম্যানুয়াল ছিল না, অর্থাৎ যদি এটা পিরিয়ডিক রোল আউট হতো, দ্যাট মিনস মনে করেন এটা 10 দিন বা 15 দিন পর পর অথবা 1 মাস পর পর রোল আউট হতো এই পেঙ্গুইন আপডেটটা। ম্যানুয়াল থাকার কারণে আমি একটা ব্যাকলিঙ্ক এক্সচেঞ্জ করেছি বা পেইড লিঙ্ক নিয়েছি, গুগল সেটা বুঝতে পারলো, সাথে সাথে কিন্তু আমার পেনাল্টি দিয়ে দিচ্ছে। তো আমি ওটা ফিক্স করলাম, আমি লিঙ্কটা রিমুভ করে দিলাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এটা গুগল ফিক্স করে দিচ্ছে না। তার কারণ ও যে পিরিয়ডিক একটা রোল আউট করতো, একটা পরবর্তীতে রোল আউটে ওইটা ফিক্স হয়ে যেত, এখনকার মতো অটোমেটিক ওয়েতে ছিল না। তো এটা পরবর্তীতে 2016-তে পেঙ্গুইন রিয়েল টাইম অ্যালগোরিদম আপডেট হয়ে যায় এবং তারপর থেকে ইনস্ট্যান্টলি প্যানালাইজ বা রিকভার করা হয়। তো এটা হচ্ছে পেঙ্গুইন আপডেট, যেটা আসলে ওই সময়ের জন্য 2012 সালের যারা ওয়েবমাস্টার তাদের জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল। হঠাৎ নতুন নতুন করে যে আপডেটগুলো আসতো তাদের জন্য আসলে একটা আতঙ্কের বিষয় ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরপরে যেটা আমরা নিয়ে কথা বলবো সেটা হামিংবার্ড আপডেট। হামিংবার্ড আপডেটটা কি? আমরা সবাই হামিংবার্ড সম্পর্কে জানি, তাই না? হামিংবার্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুততম এবং চঞ্চল একটা পাখিগুলোর মধ্যে একটি। এটা কিন্তু ঘন্টায় 48 থেকে 60 কিলোমিটার যেতে পারে, দ্যাট মিনস 30 থেকে 37 মাইল পর্যন্ত যেতে পারে, এবং এত দ্রুত গতিতে যেতে পারে যে ইভেন আকাশে তারা ভেসে থাকতে পারে এভাবে। এটাকে হভারিং বলা হয়, যেটা আমরা কি যখন কোনো কিছু বলি যে কিবোর্ড হভার করছে অথবা মাউস হভার করছে, সেই হভারিং, অর্থাৎ তারা এভাবে সোজা হয়ে স্থিরভাবে ভেসে থাকতে পারে। হামিংবার্ডটা এত বেশি যে তারা সেকেন্ডে 40 থেকে 60 বার ডানা ঝাপটাতে পারে, 40 থেকে 60 বার, 1 সেকেন্ডে 40 থেকে 60 বার। তো তাদের দ্রুতগামিতা বা তাদের চঞ্চলতার কারণে বা তাদের স্পিডের কারণে আসলে গুগল এটা নাম করেছে হামিংবার্ড আপডেট। এটা 2012-র পরেই, 2012-র পরে, অর্থাৎ পেঙ্গুইন আপডেট হলো 2012-তে, আর তারপরে 1 বছর পরে 2013-তে হামিংবার্ড আপডেটটা নিয়ে আসলো। তো হামিংবার্ড আপডেটটা কি, এটা কেন নিয়ে আসা হলো? এটা কিওয়ার্ড ম্যাচিং থেকে, কিওয়ার্ড ম্যাচিংকে আসলে কতটা, মানে আমরা যে কিওয়ার্ডটা লিখছি সেই কিওয়ার্ড রিলেটেড কতটা ক্লোজ রেজাল্ট আসতে পারে সেই জিনিসটার জন্য হামিংবার্ড আপডেটটা নিয়ে আসা হয়। যাই হোক, এটা গুগলকে প্রথম ইউজার ইন্টেন্ট, মানে ইউজারের ইন্টেন্ট, ইউজার কি চাচ্ছে, ইউজার কি প্রবলেমের সলিউশনটা চাচ্ছে, সেই সলিউশন বা সেই ইউজার ইন্টেন্টটা বুঝতে এই আপডেটের মাধ্যমে গুগল সক্ষমতা লাভ করে। তো এখানে আসলে শুধু এটা একটা আপডেট না, এটা পুরো গুগল সার্চ ইঞ্জিনের একটা রিরাইট ছিল। তাই এটা অনেকেই বলে, অনেক এসইও এক্সপার্ট বা যারা গুগলে জব করে তারা অনেকেই বলে দ্য সাইলেন্ট রেভলিউশন অফ সার্চ। এটা সাইলেন্ট রেভলিউশন ছিল সার্চের। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট ছিল এবং এরপর থেকে কিন্তু গুগল ক্লোজেস্ট একটা রেজাল্ট শো করে। এর জন্য তো বলি যে আমরা যাই করি না কেন ইউজারের ভালোর জন্য বা ইউজারের প্রবলেম সলভ করার জন্যই আমাদের কিন্তু এগুলো দরকার। তো আমরা 2013 সালে হামিংবার্ড আপডেটের পরে এখন কথা বলবো পিজিয়ন আপডেট নিয়ে। তো পিজিয়ন আপডেটটা মোটামুটি এটা ছিল লোকাল বিজনেসম্যানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এর আগে লোকাল বিজনেসম্যান যারা ছিলেন তাদের কিন্তু কোনো কিওয়ার্ড লোকালি শো করতো না, বা তাদের বিজনেস সম্পর্কে কোনো আপডেট দিলেও সেটা আসতো না, বা তাদের বিজনেসের গ্রোথও ওরকম ছিল না। বাট পিজিয়ন আপডেটের পর থেকে কিন্তু তাদের বিজনেসের গ্রোথ এবং মোলটা ঘুরে যায়। তারা লোকালি তাদের কাস্টমারদেরকে দেখাতে পারতো, কিওয়ার্ডটা র্যাঙ্ক হতে পারতো, তাদের লোকেশনটা দেখাতো, এবং এটা এত বেশি গুরুত্বপূর্ণ ছিল যে আসলে বিজনেসম্যানরা অনেক বেশি হ্যাপি ছিল। ইনফ্যাক্ট পৃথিবীটা তোই মোটামুটি বিজনেসের উপরে চলছে। তো এখানে একটা ফ্যাক্ট ছিল কি, অনেক এসইও এক্সপার্ট এটাকে পিজিয়ন আপডেটের পর গুগলের লোকাল ম্যাপ প্যাক্স, যেটা হলো লোকাল ম্যাপ প্যাক্স বলা হয়, সেটাকে স্ন্যাক প্যাক বলে ডাকতো। লোকাল ম্যাপ প্যাক্স এটাকে স্ন্যাক প্যাক বলে ডাকতো। এটা খুব এটাই কিন্তু প্রথম অ্যালগোরিদম ভিত্তিক হয়, প্রথমবার অ্যালগোরিদম ভিত্তিক হয়। আরও মজার ব্যাপার হলো যে সমস্ত আপনার ডিরেক্টরি সাইট ছিল যেমন ইয়েলপ, তারপরে ট্রিপ অ্যাডভাইজার, এই সমস্ত সাইটগুলোতে এত বেশি ট্রাফিক বেড়ে যায় হঠাৎ করে যে সেগুলো তাদের কাছে আনইমাজিনেবল ছিল। হঠাৎ করে ট্রাফিক এক্সপ্লোড হয়, প্রচুর ট্রাফিক বেড়ে যায় পিজিয়ন আপডেটের পরে।
যাই হোক, এই যেমন 2025 সালে পুরো রেডিটে এত বেশি ট্রাফিক বেড়ে গেছে, যেমন আমরা 25 দেখছি। 2014 সালে ডিরেক্টরি সাইটগুলোতে এমন হচ্ছিল। যাই হোক, এরপরে 2014 পরে আমরা আরেকটা আপডেট দেখতে পাই 2015 সালে, সেটা হলো মোবাইল ফ্রেন্ডলি আপডেট। তো মোবাইল ফ্রেন্ডলি আপডেটের কাজ ছিল মোবাইল ইউজেবিলিটি কেমন, স্ট্যাবিলিটি কেমন, ফোকাসটা মোবাইল অপটিমাইজড ওয়েতে কন্টেন্ট পাবলিশ করা হয়েছে কিনা, এই জিনিসগুলো সবগুলো দেখা হতো। তো এটাকে মোবাইল গেডন নামে পরিচিত ছিল। এই আপডেটটা মোবাইল ফ্রেন্ডলি আপডেট না, এটাকে মোবাইল গেডন, মোবাইল GEDDON, মোবাইল গেডন নামে এই আপডেটটা পরিচিত ছিল। যাই হোক, গুগল আগে ঘোষণা দিয়েছিল যে যারা মোবাইল অপটিমাইজড কন্টেন্ট পাবলিশ করবে না বা রেসপন্সিভ ডিজাইন করবে না, তাহলে কিন্তু তাদেরকে ডি র্যাঙ্ক করে দেওয়া হবে বা গুগলের র্যাঙ্ক ড্রপ করানো হবে। তো এটা কিন্তু প্রথমবার গুগল রিয়েল টাইম মোবাইল ক্রলার ব্যবহার করে। গুগল এখানে রিয়েল টাইম ক্রলার এখানে ব্যবহার করে, এবং এটা প্রথম আপডেট যেটা পাবলিকলি প্রি অ্যানাউন্স করা হয় এবং সবাইকে একটা কি বলবো ভয় দেখানো হয় যে আপনারা যদি মোবাইল রেসপন্সিভ এবং মোবাইল অপটিমাইজড কোনো কন্টেন্ট পাবলিশ না করা হয় তাহলে আপনাদেরকে র্যাঙ্ক ড্রপ করানো হবে। তো এটা আসলে ওয়েবমাস্টারও অনেক ভীত হয়ে পড়ছিল এবং অনেকেই দ্রুত সেগুলো ফিক্স করে ফেলছিল। যাই হোক, পরবর্তীতে 2015 সালের এই মোবাইল গেডন আপডেটের পরে 2015 সালে আর একটা আপডেট নিয়ে আসা হয়, যেটা হলো র্যাঙ্ক ব্রেইন। এটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে র্যাঙ্ক ব্রেইনটা অলরেডি কি। এটা কিন্তু এআই বেসড একটা র্যাঙ্কিং অ্যালগোরিদম ছিল, এবং এটা মেশিন লার্নিং দিয়ে বেটার সার্চ করার জন্য এই অ্যালগোরিদমটা নিয়ে আসা হয়। তো এখানে একটা জিনিস বলে রাখি যে এটা মূলত গুগল একটা লার্নিং ব্রেইন ছিল। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়ে রাখা ভালো যে গুগলে 15% নতুন যে কোয়ারিগুলো ছিল প্রতিদিন, সেখান থেকে মানে 15% নতুন কোয়ারি প্রতিদিন দেখে র্যাঙ্ক ব্রেইনটা সে নতুন কিওয়ার্ড বা বাক্য বুঝে সেখান থেকে রিলেভেন্সি তৈরি করতো এবং রিলেশন তৈরি করে যদি কোনো ইউজার কোনো কিওয়ার্ড সার্চ দিত তাহলে সেই ধরনের সবচেয়ে ক্লোজ কিওয়ার্ডগুলো তার কাছে, অর্থাৎ প্রবলেমের সলিউশনগুলো তার কাছে দেখাতো। এভাবে কিন্তু গুগল খুব আস্তে আস্তে ইভলভ হয়। আর এখানে আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এখানে যে এআইটা, অর্থাৎ যেটা বললাম 15% নতুন কোয়ারি দেখে সেটা নতুন শিখে এবং ইউজারের কাছে পাঠাতো। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এআই হিসেবে এখানে সার্চ ডেটা থেকে নিজে কিন্তু ওই এআইটা শিখতো। সার্চ ডেটা থেকে ওই ডেটাগুলো নিয়ে এআইটা নিজেই শিখতো, তার জন্য কোনো কোড করা লাগতো না বা অন্য কেউ সেই এআইয়ের জন্য কোড করে দিত না, এআইটা নিজে শিখতো। তাহলে কত বড়, সে 2015 সাল থেকে এআইয়ের আপডেটটা শুরু হয়ে যায়। তো এটা অনেক বড় একটা আপডেট ছিল যে আসলে ইউজারদের জন্য খুব ভালো প্রবলেম সলিউশনের জন্য কিওয়ার্ডগুলো যেন ইউজার ফ্রেন্ডলি হয় এবং তাদের প্রবলেমগুলো সলিউশন হয়, সেজন্য কিন্তু এই আপডেটটা পরবর্তীতে নিয়ে আসা হয়। যাই হোক, পরে যে 2000 এখান থেকে আসলে 2-3 বছর পরে আরেকটা আপডেটটা তখন কমে গেছে। 3 বছর পরে 15 পরে 3 বছর পরে মেডিক আপডেটটা আসে। মেডিক আপডেটটা কি? এটাও গুগলের খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। এটা সম্পর্কে আপনারা হয়তো জানেন। মেডিক আপডেট, জাস্ট নামটা হয়তো মেডিক আপডেট মনে হচ্ছে, বাট আমি যখন বলবো তখন বুঝতে পারবেন। এখানে হেলথ এবং কিছু সেক্টর ছিল, যেমন YMYL, দ্যাট মিনস ইওর মানি ইওর লাইফ। এই ধরনের যে সাইটগুলো ছিল সেই সাইটগুলো যেমন ল ফার্ম থাকতে পারে, হেলথ রিলেটেড কোনো সাইট থাকতে পারে বা কনসালটেন্সি কোনো সাইট থাকতে পারে, তাদের বিভিন্ন ধরনের, তারা কোনো গুগলে গাইডলাইন ফলো করতো না তখনও পর্যন্ত। তো তাদেরকে একটা কন্ট্রোলে নিয়ে আসার জন্য, তাদেরকে একটা গাইডলাইন ফলো করানোর জন্য গুগল একটা আপডেট দেয়। সেই আপডেটের আন্ডারে EEAT চলে আসে, এক্সপেরিয়েন্স, এক্সপার্টিজ, আর কি অথরিটেটিভনেস এবং ট্রাস্টওয়ার্দিনেস। তো এই জিনিসগুলো এমনভাবে তাদের সে সাইটগুলো বা হেলথ হোক বা কনসালটেন্সি ফার্ম হোক বা ফাইন্যান্সিয়াল কোনো সার্ভিস হোক বা হোক বা পরামর্শ কোনো কনসালটেন্সি ফার্ম হোক, সব কিছুর ক্ষেত্রে EEAT তাদেরকে মেনে চলতে হলো এবং এই গাইডলাইনগুলো তাদেরকে ফলো করতে হলো। এরপর থেকে কিন্তু আরও অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয় এই সাইটগুলোর ক্ষেত্রে বা এই সেক্টরগুলোর ক্ষেত্রে। তো আসলে আচ্ছা, তখন একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনি অলরেডি জানেন, তারপরেও বলে রাখি, এখানে কিন্তু তখন কিন্তু আপনার আরও বেশি বিশ্বস্ততা অর্জন করার জন্য প্রোফাইল, অথর প্রোফাইল এবং রিভিউ অথেন্টিসিটি
পর্যন্ত বিবেচনা করা হতো, অর্থাৎ অথরের প্রোফাইলটা দিয়ে দেওয়া হতো আসলে ইনি সঠিকভাবেই করছে কিনা বা তার প্রোফাইলের সঙ্গে ম্যাচ করতেছে না, এবং রিভিউ যে অথেন্টিসিটি, যে রিভিউগুলো দেওয়া হতো তার অথেন্টিসিটি যাচাই করা হতো। এখনও পর্যন্ত কিন্তু আমরা যারা ব্লগার বা এরকম অ্যাফিলিয়েট করি বা যে কোনো ধরনের সাইটে আমাদের অথর একটা বায়ো অপশন আমরা রেখে দিই, যেন আমাদের সম্পর্কে গুগল জানে এবং ট্রাস্ট করতে পারে, ইএটি আমরা যেন গুগলে দিই। তো মেডিক আপডেটটা একটা দারুণ একটা রেভলিউশনারি একটা আপডেট ছিল গুগলের জন্য এবং সমস্ত ওয়েবমাস্টারদের জন্য। তারপরে যে আপডেটটা আসে সেটা আমরা দেখব বার্ট আপডেট। বার্ট আপডেটটা কি? বার্টের ইলাবোরেশনটা হচ্ছে বাই ডাইরেকশনাল এনকোডার রিপ্রেজেন্টেশনস ফর ট্রান্সফর্মার্স। এটা মূলত কী ছিল? এটা মূলত সার্চ কোয়ারি, আমরা যখন কোনো একটা সার্চ করি সেটা ন্যাচারাল এনএলপি, যেটা তারপরে ন্যাচারাল আমাদের কোনো ল্যাঙ্গুয়েজ যখন থাকবে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝে গুগল সেই অনুযায়ী সেটা, অর্থাৎ আমরা কোনো একটা কিওয়ার্ড লিখব গুগল সেটা প্রথম অ্যানালাইজ করবে, তার ক্লোজেস্ট একটা সলিউশন নিয়ে আসবে, এবং যে ইউজার সেটা লিখছে সেইটার সে সলিউশন দিতে পারলো কিনা, অ্যানালিটিক্যাল প্রবলেমগুলো সলভ করে সেইটা ইউজারের সবচেয়ে কাছের একটা অ্যান্সার দেওয়া গুগল চেষ্টা করে। এটাই হচ্ছে বার্ট আপডেট। তো বার্ট কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না, কিন্তু এটা কোয়ারি বুঝে জাস্ট বেটার সার্চটা, বেটার ইন্টেন্টটা সাজেস্ট করে, তাছাড়া আর কিছু নয়। বার্ট আপডেট 2019 সালে হয় এবং এটা আচ্ছা, একটা মজার ব্যাপার হলো এখানে ওয়ার্ডার সেন্সিটিভিটি ঠিক করে দিয়েছে। দ্যাট মিনস আগে কিন্তু আমরা কি করতাম যে আমরা কোনো একটা কিওয়ার্ড লিখছি, লং টেল কিওয়ার্ড, যেমন এমন লিখতে পারি যে ভিসা ফর বাংলাদেশি সিটিজেন্স, আবার আর্টিকেলের মধ্যে সিটিজেন্স ফর, আবার এমন লিখতে পারি যে বাংলাদেশি ভিসা ফর সিটিজেন্স। এই যে স্ক্রাম্বলিং ওয়েতে আমরা ওয়ার্ড বা সেন্টেন্সগুলো লিখতাম যেন গুগল বুঝতে পারে বা সার্চ ইঞ্জিনগুলো বুঝতে পারে, এই ধরনের সেন্টেন্স আমরা লিখছি, বাট এইগুলো কিন্তু এখন গুগল বুঝতে পারে যে এক্স্যাক্টলি কোন কিওয়ার্ডটা লিখে কোন ইউজার সার্চ করছে এবং কোন জিনিসটা তার এক্স্যাক্টলি দরকার। আমরা স্ক্রাম্বলিং করতে পারি সেন্টেন্সগুলো, বাট এখন গুগল খুব ভালোভাবে বুঝতে পারে। তো বার্ট আপডেটের পরে 19-এর পরে গুগল আরও ভালোভাবে ইউজার ইন্টেন্ট এবং বেটার সার্চ দেওয়ার জন্য গুগল ট্রাই করতেছে। তারপরে যে আপডেটটা আসলো কোর ওয়েব ভাইটালস আপডেট। কোর ওয়েব ভাইটালসটা তো খুবই গুরুত্বপূর্ণ। কোর ওয়েব ভাইটালস সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি জানি। তো দেখি কোর ওয়েব ভাইটালসটা আসলে এটা মেইনলি সংক্ষেপে আমরা বলবো যে পেজ এক্সপিরিয়েন্স, আমাদের যে পেজগুলো আসছে সেই পেজগুলো এক্সপিরিয়েন্সে কেমন বলে। ইউজাররা যখন কোনো ওয়েবসাইটে যায় আসলে সে পেজের খুব দ্রুততম সময়ের মধ্যে এটা লোড হচ্ছে কিনা, অথবা ওয়েবসাইট ভেঙে যাচ্ছে কিনা, অথবা এটা লোগো আসতেছে কিনা, ল্যান্ডিং পেজ আসতেছে কিনা, এই যে জিনিসগুলো, সেই জিনিসগুলো মেইনলি কোর ওয়েব ভাইটালস আপডেট। এটা 2021-এ আসে এবং এটা স্পিড, স্ট্যাবিলিটি এবং ইন্টারঅ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের একটা ধারণা দেয়। তো এখানে 3টা মেট্রিক নিয়ে ইউজুয়ালি কাজ করছে কোর ওয়েব ভাইটালসে, যেটা হলো এলসিবি যেটা লোডিংয়ের ক্ষেত্রে কাজ দেয়, এফআইডি যেটা ইন্টারঅ্যাক্টিভিটি সম্পর্কে কাজ দেয়, এবং সিএলএস যেটা স্ট্যাবিলিটি সম্পর্কে কাজ দেয়। তো এই সম্পর্কে আমরা ইন ডিটেল জানবো। এটা যেহেতু থিওরিটিক্যাল ক্লাস, মোটামুটি আমরা জেনে রাখলাম। তো ইউনিক ফ্যাক্টরটা হচ্ছে এখানে শুধু এসইও না, গুগল অ্যাডস পারফরমেন্সের উপরেও কিন্তু কোর ওয়েব ভাইটালটা খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে। মানে গুগল অ্যাডস পারফরমেন্সের উপরেও কিন্তু কোর ওয়েব ভাইটালটা এটা কাজ করা। তো যখন কেউ অ্যাড দিতে যাবে, যদি তার সাইটটা কোর ওয়েব ভাইটালের আন্ডারে পড়ে, যদি সেটা স্লো হয় বা স্পিড খারাপ থাকে, অপটিমাইজড না হয়, তাহলে কিন্তু সেটাও অ্যাডের উপরেও কিন্তু অনেক বেশি প্রভাব পড়ে। সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এই যে কোর ওয়েব ভাইটালস, এটা গুগল এই ডেটাগুলো নিয়েছিল কিন্তু ক্রোম ইউএক্স রিপোর্ট থেকে। স্কোরটা করে কিন্তু ক্রোম ইউএক্স রিপোর্ট থেকে নিয়ে তারা এই রিপোর্টটা তৈরি করে। যাই হোক, এই সম্পর্কে আমরা মোটামুটি জানি, আমরা আরও জানবো সামনের ক্লাসগুলোতে। এখন 2021 কোর ওয়েব ভাইটালস আপডেটটা, গুগল অ্যালগরিদম আপডেটটা হয়। নেক্সট কি আসছে? নেক্সট হচ্ছে হেল্পফুল কন্টেন্ট আপডেট, যেটা 2022 থেকে এখনও পর্যন্ত চলে আসছে। এটা বলার কোনো
অপেক্ষা রাখে না যে হেল্পফুল কন্টেন্ট আপডেট, এটা এর কথাটা দিয়েই মোটামুটি পুরোটা এক্সপ্লেন করে দিচ্ছে। অর্থাৎ আমরা যখন কোনো কন্টেন্ট আপডেট করব তখন সে আপডেটটা আসলে হেল্পফুল কিনা, কোনো ইউজারের জন্য হেল্পফুল কিনা, সেইটাই এটা মিন করতেছে। আমরা দেখা যায় চ্যাট জিপিটি অথবা যে কোনো চ্যাট জিপিটি হতে পারে বা যে কোনো এআই ইঞ্জিন থেকে আমরা যদি লিখে নিই, লিখে যদি ডাইরেক্টলি সেটা পাবলিশ করে দিই একেবারে চ্যাট জিপি মানে যে কোনো ভাষায়, চ্যাট জিপিটি আসার আগেও দেখাচ্ছে আরও অনেক ধরনের ছিল, জার্ভিস ছিল, ক্লোজার্স কপি ছিল, বা এরকম আরও অনেক ছিল, সরি আমি বলতে পারছি না। তো সেগুলোও দিয়েও কিন্তু অনেক কি বলে অনেক পিপল আপনার ডাইরেক্টলি এগুলো ওখান থেকে নিয়ে পাবলিশ করতে, এবং সেগুলো প্রথম দিকে র্যাঙ্ক হতো, যদিও পরবর্তীতে সেগুলো গুগল আপডেটের পরে অনেক বেশি ধরা খেয়েছে। তো এখনও পর্যন্ত এখন তো চ্যাট জিপিটি যুগ চলছে মোটামুটি। তো সব কিছু মিলে হেল্পফুল কন্টেন্ট আপডেটের উপরে পরে এত বেশি মানে মানুষকে, অনেক ওয়েবমাস্টারকে, অনেক সাইট মোটামুটি নিশ্চিহ্ন হয়ে গেছে, অনেক সাইট টোটালি ডির্যাঙ্কড হয়ে পড়ে আছে। তো সেগুলো যখন শূন্য ট্রাফিক হয় আলটিমেটলি কোনো কাজে দেয় না। তো এটা হলো এআই জেনারেটেড বা রিফ্রেশড কোনো কন্টেন্ট যেন ধরতে পারে, সেজন্য হেল্পফুল কন্টেন্ট আপডেটটা এসেছে। আর এখানে সাইট ওয়াইড ক্লাসিফায়ার সিস্টেম, মানে সাইট ওয়াইড ক্লাসিফায়ার সিস্টেম এখানে অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে মানে যদি এরকম ধরনের কোনো প্যারাফেসড বা এআই জেনারেটেড কোনো কন্টেন্ট হয়, তাহলে সাইট ওয়াইড ক্লাসিফায়ার সিস্টেমের মাধ্যমে সেটাকে আনহেল্পফুল কন্টেন্ট হিসেবে ট্যাগ দেওয়া হয়, যেটা আর হয়তো পরবর্তীতে ওয়েবসাইটটা কখনো আর মাথা তুলে দাঁড়াতে পারে না। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সিস্টেমটা মেশিন লার্নিং মডেল দিয়ে সেলফ ট্রেন করা যায়। এই সিস্টেমটা অটোমেটিক, অর্থাৎ নিজেই নিজেকে ট্রেনিং দেয় এবং নিজেই নিজেকে, এর জন্য আলাদা কোনো কোড দেওয়া লাগে না, আলাদা কোনো কিছু করা লাগে না, সেলফ ট্রেনিং হয়ে গুগল নিজে প্রতিদিন স্মার্টার হচ্ছে। তো আমরা যেমন মুভিতে দেখি যে আসলে প্রথমে একটা অবস্থা থাকে, পরবর্তী ভার্জনটা চেঞ্জ হওয়ার পরে অনেক বেশি স্মার্ট হয়ে যায়, ওই স্মার্টার হয়ে যায়। তো গুগল এই আপডেটগুলো, এই অ্যালগোরিদমগুলো এমনভাবে সিস্টেম করছে যে নিজে নিজে সেলফ ট্রেন করতে পারে এবং দিনে দিনে অনেক বেশি আপডেট হয়ে যাচ্ছে। তো এখন বিশেষ করে যদি কেউ বলে আপনি এগুলো শিখলেন না, বা আপনি এসইওটা ধীরে ধীরে শিখছেন, অন পেজ অফ পেজ বা টেকনিক্যাল এসইওটা শিখছেন, সরি, সেক্ষেত্রে যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা এইটা কেন হচ্ছে বা ওটা কেন হচ্ছে, এই আপডেটটা কি, পেঙ্গুইন আপডেটটা কি, বা হামিংবার্ড আপডেটটা কি, বা এছাড়াও অন্যান্য আপডেটের কথা, যদি হেল্পফুল কন্টেন্ট আপডেটটা কি, বা কোর ওয়েব ভাইটালসটা কি, এইগুলো যদি জিজ্ঞাসা করে, এগুলো কিন্তু একেবারে বেসিক। এগুলো যদি ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা না জানি তাহলে খুব লজ্জায় পড়তে হবে। আর তাছাড়া এগুলো আমাদের জেনেই কিন্তু সামনের দিকে আগাতে হবে। আমরা বুঝতে পারবো যে আমাদের কোন স্টাইলে লিখতে হবে, কি কি জিনিস বিষয়ে খেয়াল রাখতে হবে, ইএটি কি, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্লাস এগুলো না জানলে কিন্তু আমরা একেবারে অন্ধকারের মধ্যে দিয়ে চলবো এবং পরবর্তীতে অনেক ঝামেলার মধ্যে পড়ে যাব। তো এইগুলো আমাদের অবশ্যই জানা দরকার। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার দরকার হয় তাহলে আমি একটা লিঙ্ক দিয়েছি, searchenginejournal.com। এখানে গেলে অনেক অনেক আর্টিকেল পাবেন, ইনডেপথ নলেজ। তাছাড়া আপনি গুগলে সার্চ দিলেই তো পাবেন। মোটামুটি ইনডেপথ নলেজ আপনার হবে। আপনি যত বেশি পড়াশোনা করবেন, যত বেশি জানবেন, ততই আপনি নলেজেবল হবেন এবং আপনার কাজের দক্ষতা এবং স্কিলটা অনেক বেশি বেড়ে যাবে। আপনাকে সবাই ট্রাস্ট করবে এবং আপনি যখন দেখে শুনে বুঝে কোনো কাজ করবেন, এসইওটা করবেন, তখন আপনার কাজের কোয়ালিটিটাও বেড়ে যাবে এবং আপনি বুঝে শুনেও করলে আপনার কাজটা অনেক ভালো পর্যায়ে যাবে, অন্যদের তুলনায় আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন। সো এই জিনিসগুলো আমি জানি থিওরিটিক্যাল, বাট এগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। এগুলো না জানলে আমরা যে এসইও এক্সপার্ট হব বা এসইও সম্পর্কে আমরা জানবো, সেটা কিন্তু আমরা বলতে পারবো না যে আমরা এই সম্পর্কে জানি বা ওই সম্পর্কে। কেউ পেঙ্গুইন আপডেট সম্পর্কে জানলো বা পান্ডা আপডেট সম্পর্কে বললো, দেখা যাচ্ছে আমরা পান্ডা মানে অ্যানিমাল মনে করতেছি, বাট সরি, জাস্ট কিডিং। এই সম্পর্কে আমাদের পুরোপুরি জানতে হবে। তো আজ আপডেট সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আর একটা রেলেভেন্ট ভিডিও নিয়ে চলে আসবো। যেহেতু আমরা এটা আমাদের পঞ্চম ক্লাস, আমরা ষষ্ঠ ক্লাসে অবশ্যই পরে একটা ভিডিও নিয়ে আসবো এবং আমি চেষ্টা করছি এই ভিডিওগুলো শেষ করে প্র্যাকটিক্যাল ভিডিওগুলোতে আমি চলে যাই। তো ইনশাল্লাহ আজ এই পর্যন্ত, পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।